হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণী যে বিষয়টা পড়াচ্ছিলাম দ্রবণ যে চ্যাপ্টারটা, তো সেক্ষেত্রে দ্রবণ সম্পর্কিত আমরা যে আগে ক্লাসগুলো করেছি, সেক্ষেত্রে দ্রবণ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আমরা জেনেছি। তো দ্রবণ সম্পর্কিত আজকের আমরা শেষ ক্লাস, যেখানে আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে যে দ্রবণ থেকে কি করে দ্রাবকে পৃথক করা যাবে। দ্বিতীয়ত যে কেলাস সম্পর্কিত একটা আমরা ধারণা লাভ করব এবং যে কিছু বিশেষ প্রকার দ্রবণ সম্পর্কে আমরা জানব। তো প্রধানত যে বিষয়গুলো এক্ষেত্রে আমরা লিখেছি সেই বিষয়গুলোকেই আমরা একের পর এক আলোচনা করছি, তোমরা ভিডিওটাকে ভালো করে দেখবে। তো এক্ষেত্রে প্রথম চলে আসছে যে দ্রবণ থেকে কি করে আমরা যে দ্রাবকগুলোকে আলাদা করতে পারি। তো সেটা তো একটা সমসত্ব ভাবে মিশে রয়েছে দ্রবণের মধ্যে, দ্রাবকের মধ্যে দ্রাবের অণুগুলো। তো এক্ষেত্রে আমরা কিছু প্রসেস অবলম্বন করতে পারি। যেমন প্রথমত যদি আমি বাষ্পায়ন ঘটাতে শুরু করি, অর্থাৎ দ্রবণটা তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি করি, তো সেই যে বাষ্পায়ন করেও কিন্তু আমি দ্রবণের মধ্য থেকে দ্রাবক যার হচ্ছে স্ফুটনাঙ্কটা তুলনামূলকভাবে যদি কম হয়ে থাকে, সে কিন্তু আগে বাষ্পীভূত হতে শুরু করবে এবং কি হবে যে দ্রাবটা সেই অবশেষ রূপে কিন্তু আমি পেয়ে যাব। অর্থাৎ বাষ্পীভূত করে দিতে পারলে দ্রবণটার মধ্যে থাকা দ্রাবকের যে অংশটাকে আমি যদি বাষ্পায়ন করে দিয়ে থাকি, বাষ্পীভূত করে দিই, তাহলে কিন্তু আমি সেই দ্রবণ থেকে দ্রাবকটা পেয়ে যাব। তো এক্ষেত্রে সমস্যাটা কি হয়, বিশেষ ক্ষেত্রে যখন এইভাবে আমরা তাপ শক্তি দিয়ে দিয়ে তাকে আলাদা করতে চাই, তো আমাদের এক নম্বর যে সমস্যাগুলোর মধ্যে যে এনার্জি শক্তি আমাদের অনেক প্রকার ব্যয় হয়ে যাচ্ছে। যে পদার্থটা আমরা পাচ্ছি সেটার মূল্যের তুলনায় যে তার বিনিময়ে যে শক্তি আমাকে ব্যয় করতে হচ্ছে, খরচ অনেক বেশি। দ্বিতীয় সমস্যা হচ্ছে কি, যে সেই পদার্থটা যেটা আমি দ্রাব হিসাবে পাচ্ছি, তাহলে শক্তিগত একটা যে সমস্যা আমরা পাচ্ছি। দ্বিতীয় সমস্যার মধ্যে বলছি যে দ্রাবর যে অণুটা বা দ্রাব যে পদার্থ হিসেবে পাচ্ছি, সে কিন্তু বিয়োজিত হয়ে যেতে পারছে বা ভিন্ন ভিন্ন পদার্থে রূপান্তরিত হয়ে যেতে পারে। অর্থাৎ যে পদার্থের পরিবর্তন ঘটে যেতে পারে, পদার্থের পরিবর্তন, অর্থাৎ দ্রাব নামক পদার্থটা যদি নিজেই পরিবর্তন হয়ে যায়, তাহলে সেখান থেকে আমি দ্রাবটা নিয়ে আর কি করব। তো যদিও বাষ্পায়ন বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে, তো যখন প্রচুর পরিমাণে আমি পেতে চাইছি কোনো জিনিস, তো সেক্ষেত্রে এটা কিন্তু কার্যকরী হচ্ছে না, বিশেষ করে শিল্প ক্ষেত্রে। তো তার বিকল্প যে প্রসেস, পৃথকীকরণের যে দ্বিতীয় নম্বর একটা প্রসেস রয়েছে, সেটাই হচ্ছে আমরা এখানে আজকে যেটা আলোচনার মূল বিষয়বস্তু, যে কেলাসন। যেটা হচ্ছে দ্রবণ অধ্যায়ের সঙ্গে জড়িত বিষয়টা। সেটা কি রকমের না, কোনো একটা দ্রাবক যার একটা সম্পৃক্ত দ্রবণ আমি করলাম, করে ধর একটা বেশি উষ্ণতাতে আমি সম্পৃক্ত দ্রবণ করলাম। উষ্ণতা বেশি হলে জানি যে দ্রাবকের মধ্যে দ্রাবক গুলে যাওয়ার পরিমাণ বেড়ে যায়। তাহলে একটা নির্দিষ্ট উচ্চ উষ্ণতায় আমি কি করলাম, যে তাকে সম্পৃক্ত দ্রবণ করলাম। এখন উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণটাকে যদি আস্তে আস্তে আমি তার তাপমাত্রা কমিয়ে আনি, তখন কি হবে, সে যে অতিরিক্ত দ্রাব যেটা মিশে গিয়েছিল দ্রাবকের মধ্যে, সেটা কিন্তু নিশ্চিত থিতিয়ে পড়বে এবং সেটা কেলাস আকারে, বিশুদ্ধ সেই দ্রাবের কেলাস আকারে কিন্তু ধীরে ধীরে সেটা কিন্তু সেই পাত্রের নিচে সঞ্চিত হতে থাকে। অর্থাৎ বিষয়টা কি, একটা চিত্রের মধ্য দিয়ে যদি দেখার চেষ্টা করো, মনে করো এই একটা পাত্রতে যেখানে আমি একটা উচ্চ উষ্ণতা T2 উষ্ণতাতে আমি একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছি। এখন এইটাকে এবারে ঠান্ডা করতে শুরু করেছি এবং T1 টেম্পারেচারে নিয়ে এলাম, যেখানে T1 টা T2 থেকে ছোট। তখন কি হবে, সেই কম তাপমাত্রাতে তো দ্রবণের যে দ্রাব্যতাটা কমে যাচ্ছে, সেই দ্রাব্যতা যেটা কমে যাচ্ছে, অতিরিক্ত দ্রাব যেটা গুলেছিল সেটা নিচে কিন্তু কেলাসিত আকারে থিতিয়ে পড়বে। তো এইভাবে যে বিশুদ্ধ আকারে দ্রাবটাকে কেলাস আকারে পেয়ে যাচ্ছি, এই যে পদ্ধতিকেই বলা হচ্ছে সিডিং বা নিউক্লিয়েশন বলে বলা হচ্ছে। অর্থাৎ কেলাসিত হয়ে যাচ্ছে দ্রবণ থেকে আস্তে আস্তে বিশুদ্ধ দ্রাবকটা কিন্তু আলাদা হয়ে আসছে। কিন্তু এই কেলাসন প্রক্রিয়া যেটা একটা শিল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাহলে কোন শর্ততে এটা কেলাসনটা সংঘটিত হবে? এক নম্বর শর্তের মধ্যে থাকবে
যেটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হবে না উচ্চ তাপমাত্রায়। দ্বিতীয়ত কি করতে হবে, তার তাপমাত্রা কমাতে হবে। এই দুটো কন্ডিশন আস্তে আস্তে করলে কিন্তু আমরা এখানে এই কেলাসন পেতে পারবো, কেলাস পেতে পারবো। তো এইরকম ভাবে অনেক যে পদার্থগুলোকে শিল্পের ক্ষেত্রে কিন্তু কেলাসে রূপান্তরিত করে দ্রবণ থেকে পৃথক করা হয়। তো এই প্রসঙ্গে একটা বিষয় যেটা আমরা বীজ কেলাস বলতে চাইছি। বীজ কেলাসটা কি, যে কেলাসটা অর্থাৎ কেলাস কাকে বলে, যেটা আমরা আলোচনা করব কিছুক্ষণের মধ্যে, তো একটু আলোচনাটা করে নিই। কেলাস হচ্ছে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, সুনির্দিষ্ট সংখ্যক তল বিশিষ্ট যে কঠিন পদার্থের যে গঠনগত এককগুলো হয়ে থাকবে সেইগুলোকে আমরা বলছি কেলাস। যেমন দেখো সচরাচর চিনির কেলাস, লবণের কেলাস, অর্থাৎ কি তার সুনির্দিষ্ট তার জ্যামিতিক আকার আকৃতি রয়েছে, নির্দিষ্ট সংখ্যক তল রয়েছে, সেই যে কেলাসের মধ্যে কতগুলো পরমাণু আছে সেটাও একটা নির্দিষ্ট হয়ে থাকে। তো সে বিষয়ে কেলাস করার ক্ষেত্রে যদি এই কেলাসন প্রক্রিয়াটা, যে প্রক্রিয়াতে আমি কেলাস করে পদার্থ অতিরিক্ত দ্রবণ থেকে আমি সেখান থেকে নিষ্কাশন করছি, যদি এটা আমি উচ্চ উষ্ণতায় যে সম্পৃক্ত দ্রবণটা করে তাকে উষ্ণতা কমাতে শুরু করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে সে অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ বীজ অতিপৃক্ত দ্রবণ কাকে বলে জানি, যে সেই তাপমাত্রাতে যেটা গুলে থাকা থেকে সম্পৃক্ত হতে পারে তার থেকে বেশিও গুলে থেকে যাচ্ছে। অর্থাৎ যদি সে অতিপৃক্ত দ্রবণ তৈরি করে ফেলছে উষ্ণতা কমালে, যে যদি অতিপৃক্ত দ্রবণ তৈরি করে ফেলে, অর্থাৎ সেই কম তাপমাত্রাতে যে পরিমাণ দ্রাবক গুলে থাকতে পারার কথা ছিল তার থেকে একটু বেশি সে গুলে থাকছে, অর্থাৎ তখন কেলাসিত হচ্ছে না। তো সেই সময় আমরা কি করতে পারি, দ্রবণ মানে কেলাসন শুরু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা শুরু করার জন্য যে ইনিশিয়েটিভটা নিয়ে থাকি বা যে সমস্ত পদার্থগুলোকে যোগ করে থাকি, সেই পদার্থগুলোকেই সব বলা হচ্ছে বীজ কেলাস। সেই অর্থাৎ যে কেলাসন প্রক্রিয়াটাকে শুরু করার জন্য, অর্থাৎ যখন অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়ে গিয়ে কেলাসন শুরু হচ্ছে না, তখন কেলাসন প্রক্রিয়াটাকে শুরু করার জন্য যে বাইরে থেকে আমাদের এক্সট্রা এলিমেন্ট গুলোকে যোগ করতে হচ্ছে, সেইগুলোকেই বলা হচ্ছে বীজ কেলাস। যেটা ফেলার সঙ্গে সঙ্গেই সেই পদার্থটাকে কেন্দ্র করে ধীরে ধীরে সেই দ্রবণের মধ্যে থাকা, অতিপৃক্ত দ্রবণের মধ্যে থাকা দ্রাবের কণাগুলো তাকে কেন্দ্র করে শুরু করে ফেলবে কেলাস তৈরি করাটা। এবং সেই যে অতিরিক্ত সেই বিন্দুটাকে কেন্দ্র করে বা সেই পদার্থটাকে কেন্দ্র করে যে তার আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকছে, সেটাকে বলা হচ্ছে ওভার গ্রোথ বা অতিবৃদ্ধি। তাহলে যে এক্সট্রা পদার্থটা যুক্ত করতে হচ্ছে সেটাই হচ্ছে বীজ কেলাস। এটা কি কি হতে পারে, এটা হতে পারে কোনো ধুলোবালি, ছোট ধুলো কণা, কোন, অর্থাৎ আমরা যদি বলছি এটা বীজ কেলাসের যে সূচনা করে দিতে পারে। তো বীজ ধুলো কণাটা যদি সেটা একটা মানে বিশুদ্ধ নয়, সেটা পরিবর্তে হিসাবে আমরা যে পদার্থেরই অতিপৃক্ত দ্রবণ হয়ে আছে সেই দ্রাবের ছোট একটা টুকরো, যেটা কেলাস আকার যদি হয়ে থাকে, কেলাসের একটা ছোট্ট টুকরো ফেলে দিলে সেটা কিন্তু সেই কেলাসকে কেন্দ্র করে তার চারপাশে ধীরে ধীরে দ্রবণ থেকে অতিরিক্ত দ্রাবকগুলো জুড়ে জুড়ে বড় আকার ধারণ করে। ধরো মনে করছি কেলাস এখানে শুরু হচ্ছে না, তাহলে সুতোয় বেঁধে আমি কি করলাম, ছোট্ট একটা টুকরোকে, ধরো মনে করছি কপার সালফেট, তুঁতের একটা টুকরোকে ধরো তুঁতের সম্পৃক্ত দ্রবণ করে রেখেছি, তাতে কেলাসন শুরু হচ্ছে না। আমি তুঁতের ছোট্ট একটা টুকরো, কপার সালফেট টুকরোকে এর মধ্যে ডুবিয়ে দিলেই যে তাকে কেন্দ্র করে কিন্তু তুঁতের যে আরো যে অণুগুলো তাকে কেন্দ্র করে ধীরে ধীরে বড় আকার ধারণ করতে থাকবে। এই যে ধীরে ধীরে আকার বড় হতে থাকবে, তাহলে দ্রাবের ছোট টুকরো, অর্থাৎ যেই যে দ্রবণে সম্পৃক্ত দ্রবণ ব্যবহার করছি তার ছোট টুকরো, যদি কপার সালফেট নিষ্কাশন করছি, তুঁতের কেলাস তৈরি করতে যাচ্ছি। শিল্প ক্ষেত্রে দেখো যে কেলাস কাকে কাকে করে এইভাবে নির্গত করা হয়, কপার সালফেটকে নির্গত করা হয়, ফটকিরি যাকে বলা হচ্ছে ক্রোমো অ্যালাম, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 3,
আর 24 অণু জল 24H2। এই ফটকিরি প্রস্তুত করছি, লবণ তৈরি করছি, সোডিয়াম ক্লোরাইড করছি, বক্সাইট অ্যালুমিনা Al2O3 তৈরি করছি, কিংবা চিনি C6H12 C12H22O11 ধরো চিনির কেলাস তৈরি করছি, কিংবা তাল মিছরি তৈরি করছি, কিংবা ঝোলা গুড় নয়। তো এখানে এই সমস্ত গুলো কিন্তু শিল্পের ক্ষেত্রে এইগুলো এই পদ্ধতিতে কেলাস করে দ্রুত নিষ্কাশন করা। তো এক্ষেত্রে ধরো ফটকিরির কেলাস করতে চাইছি, ছোট ফটকিরির একটা টুকরোই হবে তার বীজ কেলাস। যদি কপার সালফেট করতে চাইছি, কপার সালফেটের একটা বীজ কেলাস, ছোট টুকরোই হবে তার বীজ কেলাস। ফটকিরির ছোট টুকরো হতে পারে, নুনের ছোট টুকরো, বক্সাইটের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এক্ষেত্রে আমরা ফটকিরির টুকরো, বক্সাইটের ক্ষেত্রে আমরা লবণের ক্ষেত্রে হলো বক্সাইটের ক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে টুকরোটাকে কিন্তু বীজ কেলাস হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমি কাদেরকে ব্যবহার করছি সেইগুলো আমরা তার এক্সাম্পল গুলো, উদাহরণ এখানে সেইগুলো তোমরা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আলাদা হবে বীজ কেলাসের যে নামগুলো বা বিষয়টা। তো এক্ষেত্রে অধিবৃদ্ধি বিষয়টাও বুঝলে, অর্থাৎ বীজ কেলাসের গায়ে যে দ্রবণ থেকে অতিরিক্ত দ্রাবের কণাগুলো সংযুক্ত হয়ে যখন সেই বীজ কেলাসের আকার ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে সেটাকেই বলা হচ্ছে ওভারগ্রোথ। তো এক্ষেত্রে আরেকটা বিষয়, দ্রবণ থেকে যখন অতিরিক্ত দ্রাবগুলো চলে যাচ্ছে তখন কিন্তু দ্রবণটা যেটা হয়ে যাওয়ার পর কেলাসটাকে বের করে নিলে যে এক্সট্রা দ্রবণটা পড়ে থেকে যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে শেষ দ্রাব বা মাদার লিকার। তো এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা অশুদ্ধ সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ কোন একটা অতিপৃক্ত দ্রবণ থেকে কিংবা সম্পৃক্ত দ্রবণটা অতিপৃক্ত করার মধ্য দিয়ে কেলাস বের করে নেওয়ার পরে যে অবশেষ রূপে যে সম্পৃক্ত দ্রবণটা পড়ে থেকে যাচ্ছে, যেটা একটু অবিশুদ্ধ দ্রবণ, সেটাকেই বলা হচ্ছে শেষ দ্রাব বা মাদার লিকার। তো এই হচ্ছে দ্রবণ থেকে যে পদ্ধতিগুলোর মধ্য দিয়ে আমরা দ্রাবকে নিষ্কাশন করতে পারি তার সম্পর্কে একটা ছোট্ট ধারণা এখানে আমরা লাভ করলাম। তো এই যে ভিন্ন ভিন্ন পদার্থগুলো, তাল মিছরি, চিনি, অ্যালুমিনা বা বক্সাইট থেকে অ্যালুমিনা, লবণ নিষ্কাশনটাও কিন্তু সর্বপ্রথম সমুদ্রের জল থেকে ধরো অবিশুদ্ধ লবণ তৈরি করা হয়। সেই লবণটাকে নিয়ে আমরা এই কেলাসন পদ্ধতিতে, অর্থাৎ তার সম্পৃক্ত দ্রবণ তৈরি করে যে বীজ কেলাস যুক্ত করার মধ্য দিয়ে সেখান থেকে লবণের কেলাসকে আমরা বের করে থাকি শৈল্পিক পদ্ধতিতে বিশুদ্ধ লবণ তৈরি করার ক্ষেত্রে। বোঝা গেল? তো এই হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থ। তো এরপরে চলে আসছি যে এই দ্রবণ অধ্যায়ের যে আর সেকেন্ড পার্ট, যেটাকে বলছি কেলাস। তো কেলাস সম্পর্কে তো আমরা সংজ্ঞাটা নিয়ে নিয়েছি যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার আকৃতি বিশিষ্ট এবং সুনির্দিষ্ট জ্যামিতিক তল বিশিষ্ট যে ঘনকাকার, যে আয়ত ঘনকাকার যে অংশ পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে তার কেলাস। তো এই কেলাসটা সুনির্দিষ্ট তো তার জ্যামিতিক আকার আকৃতি থাকছে, তার কিছু উদাহরণ তোমরা জানো, যে লবণের কেলাস, চিনির কেলাসের কথা বললাম। তো এখন এই কেলাসটাকে যদি আমি সামগ্রিকভাবে শ্রেণীবিভাগ করতে চাই, যদি সেই কেলাসটা কেবলমাত্র মৌলিক পদার্থের হয়ে থাকে সেইগুলোকে আমরা বলবো মৌলিক কেলাস। যেমন কি হীরক, সালফার, ফসফরাস, আয়োডিন। হীরক আমরা জানি যে কার্বন মৌলগুলোর একটা যে হেড্রাল একটা যে স্ট্রাকচার, হেক্সাগোনাল ক্লোজ প্যাক স্ট্রাকচার হচ্ছে হীরক। সালফারের আমরা যে S8 তার বিভিন্ন সংখ্যক অণু জুড়ে গিয়ে একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার তৈরি করে। ফসফরাসের P4, আয়োডিন তার সেই রকম সুনির্দিষ্ট কেলাস, অর্থাৎ একই পদার্থের পরমাণুগুলো সজ্জিত হয়ে গিয়ে সেই কেলাসগুলো যেটা তৈরি করছে, তো সেগুলো মৌলিক পদার্থের কেলাস আমরা বলি। আবার যৌগিক পদার্থের কেলাস, অর্থাৎ দুই বা ততোধিক মৌলগুলো মিলে সুনির্দিষ্ট জ্যামিতিক আকার আকৃতি বিশিষ্ট হচ্ছে। এখন সেই যৌগিক কেলাসগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শোধক কেলাস আর একটা হচ্ছে শোধক নয়। অর্থাৎ শোধক কেলাস কাকে বলা হচ্ছে? যে সমস্ত যৌগিক কেলাসের মধ্যে একটা গঠনগত উপাদান হিসাবে জলের অণু থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে তোমরা যখন শোধক কেলাস বা যে কোনো যৌগের সংকেতগুলো লিখবে যেখানে অনেকগুলো যৌগিক পদার্থগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মাঝখানে তোমরা এই ডট চিহ্ন ব্যবহার করবে।
কমা চিহ্নটা প্রচলনের একটা নীতি ছিল, বর্তমানে কিন্তু আধুনিক নিয়ম অনুযায়ী এখানে ডট চিহ্ন ব্যবহার করতে হবে। এই কপার সালফেট যাকে বলছি তুঁতে বা গ্রিন ভিট্রিয়ল বলছি, সেরকম ব্লু ভিট্রিয়ল বলে বলছি, ব্লু ভিট্রিয়ল, এটা একটা হচ্ছে নীল বর্ণের কেলাস আকার পদার্থ। গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল অর্থাৎ ফেরাস সালফেট এবং 7 অণু জল নিয়ে এটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ 7টা অণু গঠনগত উপাদান হিসাবে রয়েছে। ঠিক সেরকম ভাবে আমরা যে সোডিয়াম থায়োসালফেট পড়েছিলাম, Na2H2O3 আর হচ্ছে 5 অণু জল, এটাও একটা শোধক কেলাস। কিংবা গ্লোবার লবণ যেটা পড়েছিলাম, সোডিয়াম সালফেট তার সঙ্গে সঙ্গে 10 অণু জল নিয়ে যেটা তৈরি হচ্ছে গ্লোবার লবণ, অর্থাৎ এটা গ্রিন ভিট্রিয়ল। এটা হচ্ছে ফটকিরির সংকেত। এখানে দেখতে পাচ্ছ 2 প্রকার লবণ, বাই লবণ, এটা একটা, দুটো লবণ আছে, পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, সঙ্গে সঙ্গে 24 অণু জল। এটা একটা, এটাও একটা, একে বলা হচ্ছে ক্রোমো অ্যালাম, ক্রোমো অ্যালাম। ঠিক সেরকম সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, এটা হচ্ছে গ্লোবার লবণ। এই সমস্ত বিভিন্ন যে শোধক কেলাসের কথাটা বললাম, সেই রকম যৌগিক কেলাসগুলো শোধক কেলাসও হতে পারে, যেখানে গঠনগত অণুতে দেখতে পাচ্ছ জল থাকছে। আবার কিছুগুলো গঠনগত অণুতে তাদের জল নাও থাকতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, কিংবা হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট। তো এই সমস্ত কিছু কিছু কঠিন পদার্থ আছে যার গঠনগত উপাদানে কিন্তু জলের অণু নেই। তো সেইগুলো শোধক আছে, আবার শোধক নয়। এখন এই শোধক কেলাসগুলোকে, যাদের কিন্তু বর্ণগুলো তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হিসাবে দিতেও পারে, গ্লোবাল, এটা হচ্ছে সাদা রঙের। তো এক্ষেত্রে উত্তপ্ত যদি করা হয় শোধক কেলাসগুলোকে, তো এক্ষেত্রে দেখবে যে উত্তপ্ত করলে, শোধক কেলাসগুলোকে উত্তপ্ত করলে কি হয়। আমরা একটা এক্সাম্পল নিব, কপার সালফেট, এর 5 অণু যে জল রয়েছে একে আমি উত্তপ্ত করছি, ধরো 100 ডিগ্রি উষ্ণতা একে উত্তপ্ত করছি। করলে কি হবে, এর মধ্য থেকে 4টা কিন্তু জলের অণু চলে যাবে, দিয়ে এটা কিন্তু CuSO4H2O এটা থাকছে। আরো বেশি উত্তাপে উত্তপ্ত করলাম, মানে উচ্চ তাপমাত্রায়, ধরো 250 ডিগ্রি বের করে দিলাম, একে গরম করি, তখন এটা পেয়ে যাবো কপার সালফেটের, এটা সাদা হয়ে যাবে। এটা যেটা নীল বর্ণ ছিল এটা কিন্তু সাদা হয়ে যাবে। অর্থাৎ শোধক কেলাসগুলোকে উত্তপ্ত করলে কিন্তু তাদের বর্ণ চেঞ্জ হয়ে যায়। আবার যদি এই যে সাদা হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো, এর মধ্যে যদি আমি জল যোগ করি, সঙ্গে সঙ্গে আবার নীল বর্ণ ধারণ করে যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ, যে শোধক কেলাসগুলোকে উত্তপ্ত করলে ধীরে ধীরে তাদের মধ্যে থাকা যে গঠনগত জলের অণুগুলো যখন বেরিয়ে যাচ্ছে, তখন তাদের সেই কেলাস শাখা থেকে গুঁড়ো গুঁড়ো পদার্থে পরিণত হয়ে যাবে, সাদা গুঁড়োতে পরিণত হয়ে যাবে, এবং তার বর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে কেলাস, জলটার সঙ্গে সঙ্গে আমরা তো জেনে নিলাম, অর্থাৎ কেলাস গঠন করার জন্য, সুনির্দিষ্ট কেলাস গঠন করার জন্য যে গঠনগত জল উপাদান অনেক সময় লাগে, সেই জলটাকে বলা হচ্ছে কেলাস জল। তো অনেক সময় আমরা পড়েছি যে এই কেলাস জলের মধ্যেই পদার্থটা দ্রবীভূত হয়ে গিয়ে অনেক সময় অতিরিক্ত দ্রবণ তৈরি করে। যেমন ভাবে আমরা সোডিয়াম থায়োসালফেটের, বা যাকে হাইপো বলে বলা হচ্ছিলাম, হাইপো, এটা আমরা জেনেছি, এই হাইপোর যে অতিরিক্ত দ্রবণও তৈরি হয়। তো এইভাবে দ্রবণ থেকে দ্রাবকের পৃথকীকরণ, সঙ্গে সঙ্গে কেলাস, কেলাসন, কেলাসের শ্রেণী বিভাগ, কেলাস জল কি, এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম। এবং সঙ্গে সঙ্গে আর শেষ অংশতে আজকের আলোচনায় চলে এসেছি, যেখানে আজকে আলোচনাটা করব হচ্ছে বিশেষ কয়েকটা দ্রবণ। যদিও এই দ্রবণ কথাটা শুধু জুড়ে আছে বলেই আমরা আলোচনাটা করছি, হতে পারে এটা এই অধ্যায়ের নাও হতে পারে, বা পরে আমরা আলোচনা করব। তো পাবো আমরা এই ক্ষেত্রে কয়েকটা বিশেষ দ্রবণের কথাটা জুড়ে রয়েছে, যেহেতু আমরা আলোচনা করছি বাফার দ্রবণ। তোমরা অনেক সময় নামটা শুনে থাকবে বাফার দ্রবণ, অর্থাৎ যে দ্রবণের পিএইচ, অর্থাৎ আমরা অ্যাসিড ক্ষার লবণ চ্যাপ্টারটা যখন পড়বো সেক্ষেত্রে পিএইচ বিষয়টা জানবো। যে দ্রবণের পিএইচ কিন্তু পরিবর্তিত হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে, সেই দ্রবণকে বলা হচ্ছে বাফার দ্রবণ। আবার প্রমাণ দ্রবণ কাকে বলে, যে দ্রবণের হচ্ছে আমরা যখন এই যে দ্রবণের শেষ চ্যাপ্টারের শেষ অংশে যখন আমরা বিভিন্ন প্রকার গাঢ়ত্ব জানবো, দ্রবণের শক্তি, যে দ্রবণের আমার হচ্ছে গাঢ়ত্ব আমাদের জানা, গাঢ়ত্ব জানা আছে আমাদের, সেই দ্রবণগুলোকে আমরা সাধারণত বলে থাকি প্রমাণ দ্রবণ। স্টক সলিউশনটা কি, যে সমস্ত দ্রবণ অত্যন্ত গাঢ় হয়ে থাকে,
এবং যেই দ্রবণের সঙ্গে ভিন্ন অনুপাতে দ্রাবক মিশিয়ে মিশিয়ে তাকে লঘু করে প্রয়োজন অনুপাতে আমরা বিভিন্ন দ্রবণ তৈরি করতে পারি, লঘু দ্রবণ তৈরি করতে পারি, সেটাকে বলা হয় স্টক সলিউশন। মাদার লিকার কি সম্পর্কে তো আমরা বললাম যে যখন অতিরিক্ত একটা দ্রবণ সৃষ্টি করে সেখান থেকে কেলাস বের করে নেওয়ার পর অবশেষ রূপে যে সম্পৃক্ত দ্রবণটা, একটা অবিশুদ্ধ সম্পৃক্ত দ্রবণ পড়ে থাকছে, সেটাকে আমরা যে মাদার লিকার বা শেষ দ্রাব বলে বলেছি। তো এই হচ্ছে যে মূল মূল বিষয়গুলো যেগুলো আমরা দ্রবণ অংশে শুধুমাত্র আলোচনা করলাম। তোমরা যখন বইটা পড়বে সেক্ষেত্রে কিন্তু দ্রবণ, কলয়েড এগুলোকে একটু মিশিয়ে দিয়েছি। তো আমরা বলেছিলাম যে এই চ্যাপ্টারে দ্রবণ বিষয়ের সমস্ত পার্টগুলোকে আমরা এক যোগে আলোচনাটা করে গেলাম। তো এর পরের ক্লাসে আমরা যেটা আলোচনা করব কলয়েড সম্পর্কে। সেই কলয়েড সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করব নিঃসন্দেহে তোমরা দেখবে এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।